প্রধানমন্ত্রীর একটি কথা আসলে আমরা কম বেশি যদি একটু প্রথমে আলোচনা করি, সেটি হচ্ছে আজকের এই চাঁদপুরের সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ছোটবেলা থেকে নানা ধরনের এই যে দেশের উন্নয়নমূলক অনেক কাজ যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন এবং ফ্যামিলি কার্ড থেকে শুরু করে খাল খনন, এই যে ধারাবাহিকতা সেইটির একটা এখনকার যেই বাস্তবতায় সেখানে তিনি সেটি আসলে বাস্তবে রূপ দিচ্ছেন, অর্থাৎ তার পিতার এবং প্রয়াত রাষ্ট্রপতির যেই স্বপ্ন সেটি তিনি রূপ দিচ্ছেন, সেরকম একটি বক্তব্য তিনি দিয়েছেন। আমরা তার পাশাপাশি তিনি একটি কথা আসলে সেখানে উল্লেখ করেছেন যে তখনকার রাজনীতি আর এখনকার রাজনীতির মধ্যে যে তফাৎটি, সেই তফাতের একটি অংশ তিনি আসলে উল্লেখ করেছেন। আমরা সেই আলোচনাটি শুরু করতে চাই প্রধানমন্ত্রীর বক্তব্যটি একটু শুনে এসে। মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি রাজনীতি মানে নতুন নতুন মিল কলকারখানা তৈরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি রাজনীতি মানে মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, রাজনীতি মানে আমি দেখে এসেছি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কাজে এটাই হচ্ছে আমাদের রাজনীতি। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। আমরা যেদিন এই 20 কোটি মানুষের হাতকে, 40 কোটি হাতকে যদি আমরা শ্রমিকে রূপান্তর করতে পারি, তাহলে ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য অনেকটা এরকম যে তিনি ছোটবেলায় যে ধরনের রাজনীতি দেখে এসেছিলেন, অর্থাৎ রাজনীতি যারা করেন তারা আসলে দেশের মানুষের উন্নয়নের কথা ভাবেন। আপনার দৃষ্টিতে যে গণমাধ্যম কর্মী হিসেবে একটু জানতেই চাই, সেই রাজনীতি কি আসলে এখন আমাদের দেশে আছে, নাকি এখন সেই রাজনীতি অনেক পরিবর্তন হয়েছে? সেই রাজনীতি তো হারিয়ে গিয়েছিল মাঝখানে। তো আসলে দেশে আসলে রাজনীতিই ছিল না। আমরা 15-16 বছর দেখেছি অলমোস্ট একদলীয় শাসন, একজন ব্যক্তির ইচ্ছায় দেশ পরিচালিত হয়েছে। সেখানে রাজনীতির যে প্রথাগত বিষয়টা আমরা সবাই জানি, রাজনীতি যেভাবে কাজ করে, রাজনৈতিক ইনস্টিটিউশনগুলো যেভাবে ফাংশন করে, সেটা তো ছিল না। সেটার অনুপস্থিতির কারণেই তো দেশে এতগুলো মানুষকে প্রাণ দিতে হয়েছে, বা রাজনৈতিক একটা পরিবর্তনের জন্য মানুষকে এভাবে রাস্তায় নামতে হয়েছে। তো এখন এই পরিবর্তনের ধারাটা আমরা বিশ্বাস করি যে এটা সূচিত হয়েছে। এখন রাজনীতিতে যদি গুণগত পরিবর্তন আসে, যদি সহনশীলতা আসে এবং গঠনমূলক যে সমালোচনা, আমরা যেটা দেখেছি কিছুদিন আগে আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশনটা শেষ হলো, সেখানে আমরা দেখেছি রাজনীতিটা সংসদে হয়েছে। সরকারি দল অনেক পদক্ষেপ নিয়েছে যেগুলোর সমালোচনা বিরোধী দল করেছে। তো এগুলাই তো রাজনীতি। কিন্তু আমরা তো এর আগে গত কিছুদিন ধরে, এর আগের যদি গত 1 দশকে আমরা দেখি, সাজানো বিরোধী দল ছিল যারা সরকারের, আসলে সরকারি দলের মার্কা নিয়ে নির্বাচিত হয়ে তারপরে সংসদে গিয়েছে, এবং তারা তো সরকারের বিরোধিতা করারও প্রশ্ন আসে না, জনগণের হয়ে কথা বলারও প্রশ্ন আসে না। তো এখন রাজনীতিতে এই রাজনৈতিক সংস্কৃতিটা হারিয়ে গিয়েছিল। আমরা আশা করি যে এই রাজনীতির এই গুণগত পরিবর্তনটা আবার এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে দিয়ে সূচিত হবে, এবং আমাদের যারা রাজনীতিবিদ আছেন, যারা আমাদের নির্বাচিত সংসদ সদস্য আছেন, যারা সরকারি দল বলি, বিরোধী দল বলি, প্রত্যেকেই কিন্তু আমাদের দেশের ইতিহাসে অন্যতম সুন্দর একটা নির্বাচনে নির্বাচিত হয়ে, জনগণের দ্বারা নির্বাচিত হয়ে তারা জাতীয় সংসদে এসেছেন, এবং তারা রাজনীতিতে সম্মিলিতভাবেই একটা পরিবর্তন আনবেন, সেই বিশ্বাসটা আমরা সবাই রাখি। অবশ্যই, কিন্তু তারপরেও আপনি নিশ্চয়ই দেখেন যে বিভিন্ন রকম মত পার্থক্য থাকার পরও এক ধরনের দোষারোপের জায়গাটিও কিন্তু দিনকে দিন প্রকট হচ্ছে নানা বিষয়ে। আসলে আমরা যদি দেখি, সেটি যাতে কখনোই খুব আক্রমণাত্মক বা সংঘাতপূর্ণ না হয়, সেটি নিশ্চয়ই আমরা আশা করতেই পারি। এবং যখন নতুন রাজনৈতিক দলগুলো এই অগস্টের পরবর্তীতে যারা হচ্ছে কাজ করা শুরু করেছে, তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশার জায়গাটা তো আরও বেশি। না, দেখেন, আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমরা চাই রাজনীতিটা থাকুক, যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে, আমাদের যেসব ইনস্টিটিউশনের মাধ্যমে পলিটিক্যাল মেকানিজমগুলো ফাংশন করে, সেই প্রতিষ্ঠানগুলো যদি সচল থাকে, যেমন আমাদের নির্বাচন কমিশন যদি ঠিকঠাক মতো কাজ করে, আমাদের জাতীয় সংসদে বিরোধী দলকে যদি কথা বলতে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়, এবং বিরোধী দল যদি সত্যিকার অর্থেই
মানুষের কথা চিন্তা করে সরকারের ভুল ত্রুটিগুলো তুলে ধরে, তাহলে কিন্তু এই সমস্যা, তাহলে আর রাজনীতি আর আপনার রাজপথে যায় না, রাজপথে এই লড়াই সংগ্রামের প্রয়োজন পড়ে না। কারণ এই লড়াই সংগ্রাম তো আসলে মানুষ তো কেউ ইচ্ছে করে কিন্তু এই ধরনের সংঘাতে জড়িয়ে পড়ুক রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো, এটা সাধারণ মানুষও চায় না, আমার ধারণা রাজনৈতিক দলগুলোও চায় না। তাদের অবশ্যই চাওয়া হচ্ছে যে দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ, কারণ রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে দেশে, তাহলে দেশে বিনিয়োগ বাড়ে, কর্মসংস্থান তৈরি হয়, আপনার দেশের শিক্ষিত জনগোষ্ঠী যারা আছে তারা উজ্জীবিত হয়, তারা দেশ গড়ায় বা তাদের নিজেদের যে কি বলবো ভাগ্য পরিবর্তনে তারা সবাই আত্মনিয়োগ করতে পারে। কিন্তু যদি রাজনীতিতে যদি অনিশ্চয়তা থাকে, অস্থিতিশীলতা থাকে, সংঘাত থাকে, তাহলে দেশের সব ক্ষেত্রেই কিন্তু বিনিয়োগ বলেন, শিল্প কারখানা বলেন, কর্মসংস্থান বলেন, আপনার দৈনন্দিন জীবন বলেন, সব কিছুর মধ্যে কিন্তু তার প্রভাব পড়ে। আমরা কেউ আশা করি না যে আমরা আর সেরকম পরিস্থিতিতে আসলে আমরা যাব। যুক্ত হয়েছেন আমাদের সাথে অতিথি হিসেবে এরই মধ্যে ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপির, এবং একই সাথে আছেন আখতারুজ্জামান বাচ্চু, বিরোধী দলীয়, একই সাথে আছেন আখতারুজ্জামান বাচ্চু, বিএনপি দলীয় সংসদ সদস্য। আপনাদের দুজনকেই স্বাগত জানাই এবং ধন্যবাদ একাত্তর জানালে সময় দিয়েছেন। ফরিদুল হক, আপনার কাছে যদি আসি, সেটি হচ্ছে রাজনীতির পরিবর্তন, গুণগত মানের কথা বারবারই আমরা এর আগেও শুনে এসেছিলাম। আপনার কাছে কি মনে হয় এখন আপনারা একটি রাজনৈতিক দলে আছেন এবং একই সাথে বলা যায় সংসদে যারা বিরোধী দল এবং একই সাথে সরকারি দল, তারা হচ্ছে আরও অনেক পুরনো রাজনৈতিক দল, সেই জায়গায় গুণগত যে পরিবর্তনের বিষয়টি নিয়ে বারবারই আসলে কথা হয়েছিল এর আগে, সেই পরিবর্তন কি দেখতে পান? জি, ধন্যবাদ আপনাকে। সহযোগবৃন্দ এবং দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। পরিবর্তন তো আসলে হুট করে হয় না, তবে যেটা হয়েছে যে কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তনের ধরেন মানে আকাঙ্ক্ষা আমাদের খুবই তীব্র এবং ব্যাপক আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই ব্যাপক আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য যেই রকম সংস্কার এবং পুনর্গঠনের মধ্য দিয়ে আমাদের যাওয়া প্রয়োজন ছিল, সেই জায়গাতে আমরা ভাবে বাধাগ্রস্ত হই। আমরা যে বারবার নতুন বন্দোবস্ত পুরনো বন্দোবস্তের কথা বলি, এটাকে তো ট্রলে তামাশায় পরিণত করা হয়েছে অনেকটা, কিংবা করার চেষ্টা করা হয়েছে। আমরা আসলে বলি একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট এবং ওল্ড পলিটিক্যাল সেটেলমেন্টের কথা। এখন ওল্ড পলিটিক্যাল সেটেলমেন্টটা যারা টিকিয়ে রাখতে চান, ওনারা বারবার এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। এটা বিভিন্ন কায়দা করে করা হয়েছে, একেবারে সরাসরি সবসময় করা হয়েছে ব্যাপারটা না, ভেতর থেকে সাবোটাজ করে বিভিন্ন ভাবে করা হয়েছে। কিন্তু আমি যে জায়গাটা থেকে বুঝছি আছে মানুষের কেউ কেউ চেষ্টা করছে, যেমন আমরা চেষ্টা করছি, কিন্তু পরিবর্তনের দিকে আমরা ধাবিত হতে পারবো তখনই এরকম একটা নতুন মানে মানে কি বলে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার জন্য কিংবা পরিস্থিতিতে যাওয়ার জন্য একটা নতুন পলিটিক্যাল সিস্টেম আমাকে ডেভেলপ, বর্তমান যে সিস্টেমটা আছে সেটা সংস্কার করে আপনি ধাপে ধাপে ওইদিকে আগাবেন। যদি পলিটিক্যাল সিস্টেমটা পুরনো থাকে, আপনি চাইলেও নতুন রাজনীতি আনতে পারবেন, মানে এইটা হচ্ছে বাস্তবতা। পলিটিক্যাল সিস্টেমটা যে আপনার সরকারের কাছে কি বলে যে মেজরিটি থাকলে, যে কোনো সরকারের কাছে মেজরিটি থাকলে সে যে কোনো আইন পাস করতে পারে, কিংবা যে কোনো সরকারের কাছে 2/3 মেজরিটি থাকলে সে সংবিধান এফোর ওপর করে, এটা কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স নাই। চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকার কারণে কি হয় দেখেন, যে নির্বাচিত সরকাররাই বারবার এখানে সংবিধান পরিবর্তন করে বাংলাদেশকে খাদের কিনারে নিয়ে গেছে। আবার এখন যে নির্বাচিত সরকার, নির্বাচিত হয়ে যে সরকার এসেছে শুরু করা অনেক উদাহরণ দিয়ে বলতে পারি। আমরা আপনার কথা পুরোপুরি পরিষ্কার বুঝতে পারছি না ফরিদুল হক। আমরা ফিরবো বিরতির পর, নিশ্চয়ই এর মধ্যে আবারও আমরা সংযোগ স্থাপন করতে পারবো আপনার সাথে, এবং আখতারুজ্জামান বাচ্চু আপনার কাছেও ফিরবো। কোনো কারণে সম্ভবত আপনার সাথে আমাদের যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনসভা করেছেন, আমরা জানি যে চাঁদপুরে তিনি ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি সেখানে যে সমাবেশে অংশ নিয়েছেন, সেখানে তিনি একটি কথা বারবারই বলেছেন এবং এই কথাটি এর আগে উনি অনেক জায়গায় বলেছেন, সেটি হচ্ছে যে
এই যে উন্নয়নের কাজ শুরু করেছে বর্তমান সরকার, সেটি নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে চারপাশ থেকে, এবং তিনি মনে করছেন যে সরকারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্রও করা হচ্ছে। একটু বলবেন, আপনার কাছে জানতেই চাই যে ষড়যন্ত্র করা হচ্ছে কাদেরকে তিনি বুঝিয়েছেন, কারা ষড়যন্ত্র করছে বলে মনে করছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে আমাদের বিজ্ঞ সহ-আলোচকবৃন্দ এবং ৭১ টিভির দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের পর থেকেই, এর আগেও ইতিপূর্বে হয়েছে, বিএনপি যখন সরকার গঠন করেছে তৎকালীন বিরোধী দলে যারা ছিল, যারা বিতাড়িত করেছেন, তারাও বলেছেন যে ২ মাসও শান্তিতে থাকতে দিবে। এখন বর্তমান সরকারটি মাত্র ২ মাসের কিছু সময় বেশি হয়েছে, কিন্তু আমরা অবাক বিষয়ে লক্ষ্য করলাম সংসদের প্রথম অধিবেশন থেকেই শুরু করি মানে কিছু মানে বর্তমান বিরোধী দল, মানে আজকেও আমি দেখলাম দেখলাম যে ওনারা, আপনি দেখেন সংসদের প্রথম অধিবেশনের সমাপ্তির দিনে যে বক্তব্য দিয়েছেন, আবার এর আগে যে বক্তব্য দিয়েছেন, আবার আজকে যে বক্তব্য দিয়েছেন, সম্পূর্ণ ভিন্ন, একেবারে দ্বিচারিতা। সংসদের সমাপনী নিয়ে ওনারা এর আগে ওয়ার্কআউট করেছেন, প্রথম দিকে একটা দেখি মনোভাব প্রকাশ করেছেন, তারপর নানা অভ্যন্তর অভিযোগ করেছেন, কিন্তু সংসদে ওনারা সবচেয়ে বেশি কথা বলতে পারছেন। এবং ২ মাসে বা ১ মাস মানে প্রথম অধিবেশনে ওনারা নানান রকম মানে সংসদের কিছু রীতিনীতি আছে, সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদ কিন্তু পরিচালিত। আপনি দেখেছেন সংসদে কিন্তু কার্যক্রমের বিধি আছে। স্পিকার ওনারা যখন হট্টগোল হইচই শুরু করেছিলেন তখন স্পিকার দাঁড়িয়ে গিয়েছিলেন। নিয়ম হলো সংসদে যে স্পিকার দাঁড়িয়ে গেলে সব সংসদ সদস্যরা বসতে দিতে হয়, কিন্তু ওনারা সেই নিয়ম আপনারা জানেন। আসলে মানে সংসদ আর রাজপথ দুটো কিন্তু এক জিনিস না। আমি দেখেন, বর্তমান সরকার যাত্রা শুরু করার পর আপনি দেখবেন যে আমাদের যে প্রতিশ্রুতি নিয়ে আমরা জনগণের কাছে যে অঙ্গীকার নিয়ে গিয়েছিলাম, আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল তা বাস্তবায়নে আমরা কাজ করছি, অর্থাৎ জনকল্যাণে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল ফ্যামিলি কার্ড দেয়া, ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। ২০,০০০ কিলোমিটার খাল খনন করার উদ্দেশ্যে লক্ষ্য নিয়ে ইতিমধ্যে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। আজকে উনি চাঁদপুরে করেছেন, কুমিল্লায় করেছেন। তারপর নারীদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড দিয়েছেন, তারপর কৃষক কার্ড দিয়েছেন এবং ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করে দিয়েছেন। অর্থাৎ কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এদেশের জনস্বার্থে কাজ করছেন। বন্ধ মিল ফ্যাক্টরি কলকারখানাগুলো খুলে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। নতুন নতুন কলকারখানা স্থাপনের মাধ্যমে বেকার সমস্যার সমাধান, কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করছেন। আপনি জেনে থাকবেন যে ১ লক্ষ নার্স নিয়োগের জন্য সরকার কাজ করছে, পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়ার জন্য সরকার কাজ করছে, সরকার ইতিমধ্যে ডাক্তার নিয়োগের কাজ করছে। অর্থাৎ যে সরকার জনস্বার্থে জনকল্যাণে বহুমুখী পদক্ষেপ নিয়েছেন। কিন্তু আমরা বিরোধী দলকে আমরা দেখি যে মানে এই ২ মাস যেতে না যেতে ওনারা নানা রকম কথা বলছেন, সংসদে বলছেন যে আমরা একসাথে কাজ করতে চাই, আসুন আমরা একসাথে কাজ করতে চাই, কাজ করি, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আবার কখনো কখনো আবার সংসদেই আবার মানে এর উল্টো কথা বলছেন। মানে আবার সংসদের বাইরে তো বলছেন। আজকে রাজশাহীতে দেখলাম যে জামাতের আমির উনি যেসব কথা বলেছেন সংসদে ওনার কথা এই প্রসঙ্গে যদি একটু বলতেই চাই আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে জামাতের আমির বলেছে যে আপনারা আগে ছিলেন হচ্ছে জাতীয়তাবাদী দল, এখন মানুষ আপনাদেরকে বলে চাঁদাবাজি দল, আসলে কি তাই? দেখেন, এই দলটি কখন কি বলে এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে। নির্বাচনের আগে ওনারা জান্নাতের টিকিট বিক্রি করেছেন, জনগণ কিন্তু সেই টিকিট কিন্তু কিনে নাই। এখন উনি যা বলছেন জনগণ কিন্তু গ্রহণ করছেন না। সুতরাং এই মানে ওনারা যা বলছেন এগুলো জনগণ ওনাদের এইসব কথা নির্বাচনের আগে যে জনগণ প্রত্যাখ্যান করেছেন, এখন ওনাদের কথা জনগণ কেন আসলে বিরোধী দল আপনাদের বিরুদ্ধে এই ধরনের প্রচার করছে বলে আপনারা মনে করেন? দেখেন, বাংলাদেশের চিরাচরিত কালচার যে বিরোধিতার সাথে বর্তমান বিরোধী দল, বিশেষ করে আমরা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই সংসদটি রক্তের উপর দাঁড়িয়ে, এবং উনি কিন্তু বলেছেন সংসদের সমাজগুলি বক্তব্য বলেছেন যে মাননীয় স্পিকার এই চেয়ারটি অনেক বড়, অনেকে
মনে করতে পারে এই চেয়ারটি কোনো আরামের, আসলে কিন্তু না। এই চেয়ারটি আমাকে স্মরণ করিয়ে দেন দায়িত্ববোধের কথা, জনকল্যাণে কাজ করার কথা। আমি অনেক পপুলার কথা বলতে পারি, কিন্তু এখানে পপুলার কথা না বলে আমি বিরোধী দল কি তাহলে পপুলার কথা বলছে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, বিরোধী দল কি হলো যে আসলে জনগণকে বিভ্রান্ত করার ফরিদুল হক, জনগণকে বিভ্রান্ত করছেন কি আপনারা? করার চেষ্টা, নির্বাচনের আগেও জনগণকে বিভ্রান্ত করতে চেষ্টা করেছে, কিন্তু জনগণ বিভ্রান্ত হয় না। এবং জি, আমরা একটু ফরিদুল হকের কাছ থেকে প্রশ্নের উত্তর নিতে চাই। পপুলারিজম অর্জন করার চেষ্টা করছেন, কিন্তু এগুলো জনগণ বিশ্বাস করে না। আর হলো কিছু বট আইডি তৈরি করে বিভিন্ন মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনারা ভুল ন্যারেটিভ তৈরি করে, ভুল তথ্য, তথ্য বিভ্রাট, নানা রকম অপপ্রচার। আমরা এই প্রশ্নের উত্তরগুলো শুনতে চাই ফরিদুল হকের কাছ থেকে। আমি শেষ করে দিচ্ছি 30 সেকেন্ড। যে সরকারটি আপনি দেখবেন যে 2 মাসের মধ্যেই অনেকগুলো মানে সরকার যাত্রা শুরু করার মধ্যে একটা বৈশ্বিক যুদ্ধের মধ্যে আমরা পড়ছি। জ্বালানি খাতে আমাদের অনেক টাকা ভর্তুকি দিতে হচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। এরপরে সরকার অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে। যেখানে সরকারকে সহযোগিতা করবে বিরোধী দল, সেই সহযোগিতাটা না করে উল্টো বরং সমালোচনা এবং বিভ্রান্তিকর তথ্য, অপতথ্য, তথ্য বিভ্রাট এবং নানা রকম নেগেটিভ তৈরি করার চেষ্টা করছে। আমরা আহ্বান জানাবো যে সংসদটা সকল কিছু কেন্দ্রবিন্দু হবে, যে কোনো আলোচনার কেন্দ্রবিন্দু হবে। আমরা আসুন না জনকল্যাণে কাজ করি। দেশে তো অনেক বিরোধিতা হয়েছে, ফ্যাসিস্টকে আমরা মুক্ত করেছি। আমরা এই দেশে মানুষ অনেক রক্ত দিয়েছে, রক্তের বিনিময়ে যে সংসদ, সেই জনগণের আকাঙ্ক্ষা কিন্তু অন্যরকম। এইসব না, কথার বিরোধিতার সাথে বিরোধিতা না, আর বিভ্রান্তিকর কোনো কথা না। আমরা এখন জনগণ কাজ দেখতে চাই, দেশের মানুষের কল্পনায় আসুন, সবাই মিলে একসাথে কাজ করি। এটাই মানুষ প্রধানমন্ত্রী বুঝাতে চেয়েছে। ফরিদুল হক, কি শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি জি, আমাকে শুনতে পাচ্ছেন এবার? জি, হ্যাঁ, জি। আমি খুব কি বলে মন্ত্রমুগ্ধ হয়ে মাননীয় সংসদ সদস্যের কথা শুনছিলাম। ওই যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না, চেয়ার প্রচন্ড গরম। তো সংসদ সদস্য সাহেব উনিও তো সরকারি দলে আছেন, ওনার চেয়ারও অন্তত কিছুটা হলেও তো গরম। তো ক্ষমতার চেয়ারে বসলে জনগণের ভাষাকে, জনগণের অভিযোগকে বিভ্রান্তি মনে হয়। এটা আমি ওনাকে আবার স্মরণ করিয়ে দিলাম। এই ধরনের কথা আমরা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকেও শুনতাম। কিন্তু আমি, এবং উনি বলছেন আমরা ন্যারেটিভ দিচ্ছি, আমি একটা ফ্যাক্টস দিই। ফ্যাক্টস হচ্ছে যে ওনারা যার পরনায় প্রধানমন্ত্রী সহ গণভোটে হ্যাঁ ভোট চেয়েছে, এবং ঠিক শপথ নেওয়ার পরে ওনারা গণরায়কে অস্বীকার করে সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি। ফ্যাক্ট। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সংস্কার প্রক্রিয়াগুলো শুরু করা হয়েছিল, প্রায় সকল সংস্কার প্রক্রিয়া ওনারা এসে থামিয়ে দিয়েছেন অথবা বাতিল করে দিয়েছেন একদম। এবং ইভেন ওনাদের নির্বাচনী ইশতেহারে যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কথা ছিল, ওনারা ইশতেহারের কথা বারবার বলেন, সেটাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং ওনারা এসে বলেছেন যে কি বলে যে মেগা প্রজেক্ট নেবেন না। হঠাৎ করে একদিনের আলোচনায় 35,000 কোটি টাকার পদ্মা ব্যারেজের প্রকল্প নেওয়া হয়েছে, যেটার কোনো সমীক্ষা আমাদের সামনে নেই। আমরা জানি না যে যেখানে ব্যারেজ হবে এর উজানে আপনার ফারাক্কা পর্যন্ত যে নদীর যে পলি পড়বে, দুই পারে পার ভাঙবে, ফারাক্কা থেকে আমরা যেটা দেখেছি ফারাক্কার উজানে, সেটার জন্য কি ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা এখনো জানি না। এবং এর ভাটিতে ওই মেঘনার মোহনা পর্যন্ত ওইখানে যে নদী শুকিয়ে যাবে এবং যে লবণাক্ততা বৃদ্ধি পাবে, তাতে ইলিশের প্রযোজন সহ ওই এলাকায় যে ক্ষতির মানে ঝুঁকি আছে, সেটার ব্যাপারে তারা কি ব্যবস্থা নিয়েছে এটা আমরা জানি না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পদ্মা ব্যারেজ প্রকল্পটা ছিল আওয়ামী লীগের প্রকল্প, ভারতের সাথে যৌথভাবে করতে চেয়েছিলেন এবং ভারতের কোনো আপত্তি ছিল না। এখন এটারও ভারত কোনো আপত্তি করছেন না। তো এটা কিভাবে হবে আমি জানি না। এবং ওনারা আসার পরে বড় 3টা সংকট হয়েছে। এই সংকটগুলো ওনাদের দায় আছে, আমি এটা বলছি না, কিন্তু ওনারা এটাকে যেভাবে ডিল করেছেন, সড়কের অব্যবস্থাপনা, জ্বালানি সংকট এবং এই যে হামের যে মানে এক ধরনের ছোটখাটো মহামারী চলতেছে, এইটা নিয়ে ওনারা পুরনো সরকারগুলোর মতো আয়দার দায় এড়িয়ে গেছেন অথবা দায় অন্যদের উপরে চাপিয়ে দিয়েছেন। সড়কের ক্ষেত্রে মন্ত্রী বলছেন যে না, কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে, কিন্তু আমরা দেখলাম যে ইতিহাসে স্মরণকালের সড়ক অব্যবস্থাপনার কারণে মানে দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং আহত নিহত হয়েছে। জ্বালানি অব্যবস্থাপনার কারণে আজকে অর্থমন্ত্রী এসে বলছেন যে 40,000 কোটি টাকা আমাদেরকে ভর্তুকি দিতে হয়েছে। কাদের টাকা? পাবলিকের টাকা। কিন্তু ওনারা 1 মাসের উপরে কিংবা 1.5 মাসের মতো দাম কমিয়ে রেখেছিলেন।
দাম কমিয়ে রেখে সিন্ডিকেট ওয়ালাদেরকে এটা মজুত করার সুযোগ দিয়েছেন। এবং আপনি জানেন যে এই তেল একটা বৈশ্বিক পণ্য, এটা যখন বর্ডারের এই পাশে কম দামে থাকবে আর ওই পাশে বেশি দাম থাকবে, তখন আপনি কোনোভাবেই পাচার রোধ করতে পারবেন না। বাংলাদেশের মতো রাষ্ট্রে তো সম্ভবই না। তার মানে আপনি সুযোগ করে দিয়েছেন সিন্ডিকেট দিয়ে টাকা ইনকাম করে। আমরা দেখেছি যে বেনামি কোম্পানি ডিপো থেকে তেলের নিয়ে গাড়ি নিয়ে হারিয়ে গেছে, সেই কোম্পানির কোনো অস্তিত্ব নাই, কিংবা সেই পেট্রোল পাম্পের কোনো অস্তিত্ব নাই। এইভাবে কি পরিমাণ ঘটনা ঘটেছে আমাদের কাছে কোনো তথ্যও নাই। হামের ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে প্রথম দিন থেকে আমরা শুনেছি, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এটা পূর্ববর্তী সরকারের দায়, কিন্তু সকল তথ্যে দেখা গেছে যে পূর্ববর্তী সরকারের কেনা টিকাই এখনো ওনারা ব্যবহার করতেছেন, ওনারা নতুন কোনো চালান আনতে পারেননি, কিন্তু দায়টা ফাট করে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। এই যে প্রবণতা, আমরাও বলি যে আপনারা যেভাবে প্রত্যাশা করেন আমরাও প্রত্যাশা করি, যে কোনো প্রবলেম হইলে আপনি প্রথমত স্বীকার করেন যে হ্যাঁ প্রবলেম আছে, এসেছি, আমি সব পারছি না, আমাদেরকে হেল্প করেন, এগিয়ে আসেন। যেগুলো ন্যাশনাল ইস্যু, ধরেন জ্বালানি সংকট, এটা ন্যাশনাল ইস্যু, জ্বালানি সংকট বৈশ্বিক যুদ্ধের কারণে হয়েছে, এটার জন্য তো সরকারের দায় নেই, এটা আমরা বুঝি। আপনি ন্যাশনাল কাউন্সিল করেন, আপনি সবাইকে ডাকেন, ডেকে কিভাবে সমাধান করা যায় সেগুলো নিয়ে কথা বলেন, দেখিনি। বরঞ্চ বারবার হচ্ছে গিয়া দায় অস্বীকার করা হয়েছে। মন্ত্রীরা বারবার বলেছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু আমরা দেখছি লম্বা লাইন। আবার এদিকে ধরেন পাচার হয়েছে কিংবা ধরেন সিন্ডিকেট করা হয়েছে। এবং এমনও বলা হয়েছে যে বিরোধী দলের লোকেরা নাকি মোটর সাইকেলের বহর নিয়ে এই কি বলে সংকট সৃষ্টি করেছে। আবার বারবার এক একজন একটা শব্দ শিখেছে কি, প্যানিক বাইং, কিন্তু আমরা সারা পৃথিবীতে জানি প্যানিক বাইং 5-7 দিনের উপরে থাকে না, কিন্তু এই পুরো জিনিসটাকে তারা ম্যানেজ করতে ব্যর্থ হয়েছে। এবং এর পাশাপাশি ব্যাংক রেজুলেশন অ্যাক্টে 18 ক যুক্ত করে যখন এটা পাশ করা হয়েছে, পুরনো ব্যাংক মাফিয়াদেরকে, ব্যাংক লুটেরাদেরকে ফেরত আনার সুযোগ দেওয়া হয়েছে। মানে আপনি একটা অপরাধ করলেন, অপরাধ করার পরে আপনি বাংলাদেশের ব্যাংক খাতকে ধ্বংস করে দিয়েছে যারা, তাদেরকে আবার ফেরত আনার সুযোগ দেওয়া হচ্ছে, যেটা করার মধ্য দিয়ে। তো এইগুলো নিয়ে আপনি যদি বিরোধিতা করেন, কথা বলেন, সেটা কিভাবে বিভ্রান্তি হয় এটা আমার ঠিক জানা নেই। এবং আপনি 2/3 মেজরিটি পেয়েছেন বিধায়ী গণরায়কে, 70% মানুষ যে গণরায় দিয়েছে সেটাকে অস্বীকার করবেন। আমরা যে কমিটমেন্ট করেছি জুলাই সনদে, আমরা যে সংস্কার প্রক্রিয়া শুরু করার কথা, সেগুলোকে আপনি বাতিল করে দিবেন কিংবা বন্ধ করে দিবেন। এবং মানে প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে দলীয় লোক বসাবেন। ইভেন বাংলাদেশ ব্যাংকে কি, আমি যে একটু আগে বলছিলাম যে রাজনৈতিক সংস্কৃতির কথা, মানে আপনি যদি এমন একটা সিস্টেম রাখেন যে বাংলাদেশ ব্যাংকের মতো একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা ধরেন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান টাইপের একটা প্রতিষ্ঠান, সেখানে আপনি দলীয় লোক বসাইতে পারবেন না, এই ধরনের ব্যবস্থা যদি আপনি না করেন, তাহলে তো আমি দলেরই পা চাটবো, যাতে করে দল আমাকে ভবিষ্যতে গিয়ে ওই বাংলাদেশ ব্যাংকের প্রধান কিংবা কোন একটা ব্যাংকের ডিরেক্টর বানায়। এটাই তো আমরা দেখে এসেছি, নতুন কি দেখছি? নতুন তো আমরা কোনো কিছু দেখছি না। তাহলে নতুনত্বর শুরু যদি আপনি করতে চান, যেই সিস্টেমটা ছিল, যেটার বিরুদ্ধে আমরা জুলাইতে লড়াই করেছি, আমরা তো হাসিনার রেখে যাওয়া রাষ্ট্র, হাসিনার রেখে যাওয়া আইন কানুন, হাসিনার রেখে যাওয়া প্রতিষ্ঠান, এইটা দিয়ে তো বাংলাদেশ আমরা চালাতে চাই না, পরিষ্কার আলাপ। আপনারা কি মনে করছেন যে বর্তমান সরকার গেল সরকারের অর্থাৎ হাসিনা সরকারের আমলে সকল কিছুই আসলে ফলো করছে? অ্যাবসলিউটলি সকল প্রতিষ্ঠান, আইন কানুন এবং রাষ্ট্র, সংবিধান সবকিছু এখন হাসিনা সরকারের মতো আছে। আপনি বলেন কোথায় পরিবর্তন হয়েছে, আমাকে একটা জায়গায় দেখান। একটু শেষ করছেন না? শেষ করলে আমি কিছু বলতে, আপনি অনেকগুলি কথা বলেছেন, অনেকগুলি প্রশ্নের অবতারণা করেছেন অকারণ, মানে আসলে সেগুলি আসলে আমি সেদিকে যেতে চাই না, চাই নাই। তারপরে প্রথমত সংবিধান সংস্কার পরিষদ আমরা শুরু থেকে বলেছি, এবং সংবিধান সংস্কার পরিষদের আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, এটার পক্ষে ছিলাম না। জনগণের কাছে আমরা নির্বাচনী ইশতেহার দিয়েছি, সেই ইশতেহার অনুযায়ী জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। এবং এখানে জুলাই সনদে স্পষ্ট উল্লেখ আছে যে যে দল ক্ষমতায় যাবে বা নির্বাচনে জয়ী হবে, তারা তাদের ইশতেহার অনুযায়ী তাদের নোট অফ ডিসেন্ট তারা বাস্তবায়ন করতে পারে। সুতরাং এই যে প্রশ্নটা উত্থাপন করছেন, তারা এই যে ট্যাবলেটটা এই যে বিক্রি করছেন, এই ট্যাবলেটটা কিন্তু মানে নির্বাচনের আগেও অনেক ট্যাবলেট বিক্রি করেছেন, এই ট্যাবলেট কিন্তু এখন খাচ্ছেন না। নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই যে বারবার জ্বালানি তেলের বিষয়ে কথা হচ্ছে, আপনারা কি এই সরকারটিকে সাধুবাদ দিবেন যে এই সরকার এই যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম দীর্ঘ সময় বাড়ায় নাই, যাতে জনগণের উপর চাপ না পড়ে? এখনো যে সীমিত পর্যায়ে বাড়িয়েছে, অন্য সরকার হলে 4-5 বার বাড়াইতো। জনগণ স্বার্থের কথা চিন্তা করে
জনগণের কষ্টের কথা বিবেচনা করে এই সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে নাকি সত্যিকার অর্থেই ভর্তুকি দিয়েছে। কারণ হলো জ্বালানি তেলের মূল্য আপনি যারা 10 টাকা বাড়ালে 5% বাড়ালে অনেক সময় যানবাহনের ভাড়া বেড়ে যায়, পরিবহনের খরচ বেড়ে যায়, ডিজেলের দাম বেড়লে কৃষকের সেচের দাম বেড়ে যায়, কষ্ট হয়। বর্তমান সরকারটি জনগণের সরকার। আর আরেকটি জিনিস আপনি চেয়ার নিয়ে যেটা বলেছেন, হ্যাঁ আমাদের চেয়ারটা আসলেই গরম। আমরা এই চেয়ারটি মাননীয় প্রধানমন্ত্রী যেটা বুঝাতে চেয়েছেন, এই চেয়ারটি বারবার দায়িত্ববোধের কথা স্মরণ করেছে। এই চেয়ারে বসে জনপ্রিয় কথা উনি বলতে পারেন, মানে আমরা সেটা করি না, আমরা যা বলি তা করি। আমরা দেখেন, আপনারা দেখেন, আমি যদি বলি আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, 36 বছর রাজনীতি করি, আজকে পর্যন্ত আমি 36 পয়সা উপার্জন করি নাই। আমি আগে যেভাবে চলতাম এখনো চলি। আর আপনারা নতুন বন্দোবস্তের নামে নতুন রাজনৈতিক দল করে, আমিও জুলাই বিপ্লবে আমি একজন যোদ্ধা ছিলাম, আমার সন্তানেরাও ছিল, আমার ভাইয়েরাও ছিল। আর আপনারা এই নতুন বন্দোবস্তের কথা বলে আগে রিক্সায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চলে, এই হলো সমস্যা। আর আপনারা এই ইউনূস সরকারের আমলে পুরো সময়টা আপনারা ক্ষমতায় ছিলেন, তখন আপনারা অনেক কিছু আর সবকিছু আপনারা করেছেন, অনেক কিছু আপনারা করতে পেরেছেন। অনেক জায়গায় আপনাদের এই যে সমন্বয়ক ইত্যাদি ইত্যাদি বসে আপনারা ভাগ বাটোয়ারা করেছেন। এখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার যাত্রা শুরু করার পর আর সেই ভাগ বাটোয়ারা, হালুয়া রুটির ভাগ বাটোয়ারা আপনারা পাচ্ছেন না, ওইটা করতে পারছেন না। এই জায়গায় এটা তো বলেন না। আর মাননীয় প্রধানমন্ত্রী সকালে দেখবেন যে জামা পরে, সেই একই জামা পরে রাত্রে 10টা পর্যন্ত থাকে, কাদা প্যান্টে, জামাতে কাদা সহ খাল খনন করছেন। কি জন্যে? কারণ আমি এই যে সকালে শুরু করেছি, আমি আমার কথা বলি, এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলি, আমি আমার এলাকায় গিয়েছি, সকালবেলা বের হয়েছি, অতিবৃষ্টির পর আমাদের অনেক কৃষকের জমি তলিয়ে গেছে। সকালে আমি সরকারি কর্মকর্তারা আমার সাথে ছিলেন, আমি সকালে বের হয়েছি, রাত্রে 9টায়, দুপুরে এক জায়গায় আমার খাওয়ার কথা ছিল 1টার দিকে, আমি সেখানে খেয়েছি 9টা 20-এ। সারাদিন না খেয়ে আমরা জনগণের জন্য কাজ করি। জনগণের দুঃখ বা আমাদের দুঃখ, আমরা এই দেশটাকে বদলে দিতে চাই, একটা পরিবর্তনের সূচনা করতে চাই। আপনারা অযথা বিরোধিতার সাথে বিরোধিতা না করে আপনারা গঠনমূলক সমালোচনা করুন, আমরা সাধুবাদ জানাবো। আপনারা যদি আমাদের ত্রুটি ধরে দেন, আমরা সেটা গ্রহণ করব। কিন্তু আপনারা যা বলছেন, আপনারা ঠিক মানে জনগণের জন্য তো বলবেন না। জনগণের এই যে কৃষকের ফসল তলিয়ে গেছে, দেশে খাদ্য ঘাটতি হতে পারে, কি করণীয়, কি করা যায় সেটা বলেন না। আর জ্বালানি তেলের কথা, যখনই জ্বালানি তেলের প্রসঙ্গ আসলো, মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বললেন যে আসুন আমরা একটি কমিটি করি। সেই কমিটিতে বিরোধী দলের সদস্য কত, আর আপনাদের কত পার্সেন্ট? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সরকারি দল থেকে 5 জন সদস্য এবং বিরোধী দল থেকে 5 জন সদস্য। আপনাদের তো যদি সংখ্যানুপাতে করেন, আপনাদের 2 জন সদস্য কিন্তু এই কমিটিতে আসে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরও 5 জন সদস্য অন্তর্ভুক্ত করেছেন, এবং সেই যখন কমিটি করেছেন কিছুদিন পরেই লাইন হাওয়া হয়ে গেছে। আর আপনার কথার মধ্যে কিছু দ্বিচারিতা আছে। আপনি বলেছেন মজুদ করেছে, আবার বলেছেন যে আমরা দেখেছি জ্বালানি তেলে মজুদ নাই, সংকট। তো আপনি তো আপনার কথার বিরোধিতা করছেন, যে আপনি বলেছেন যে তেলের মজুদ নাই, আপনারাই বিরোধী দল বলেছেন তেলের মজুদ নাই, আবার বলেছেন যে সরকার মজুদ করেছে। মানে উল্টো, মানে টোটালি দ্বিচারিতা, এগুলো কোনো মানে হয় না। ভাই, একটা যুদ্ধ আমরা কি কেউ জানতাম? এই যুদ্ধটা আমাদের উপর এভাবে কখন যুদ্ধ আসবে কেউ জানে না। আর বাংলাদেশের মতো দেশে জ্বালানি কি আপনি 6 মাসের জন্য মজবুত করে রাখতে পারবেন? এটা বাংলাদেশের মতো একটি দেশে, বিশ্বের উন্নত দেশেও পারেন 6 মাসের জ্বালানি মজুত করতে পারেন। বাংলাদেশ সরকার যথেষ্ট মজুত রেখেছিল বলে আপনাকে আবার একটু থামাতেই হচ্ছে। এই যে আমরা শুরু করেছিলাম কিন্তু যে রাজনৈতিক পরিবর্তনের একটি ধারার যে কথা, মানে আমরা বর্তমান সরকারের বয়স 2 মাস পেরিয়ে চলছে, এখন আমরা জানি খুব বেশি সময় হয়নি। এর মাঝেই যে ধরনের রাজনৈতিক বক্তব্য বিরোধী দলের পক্ষ থেকে আসছে, আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে সেই রাজনৈতিক সংস্কৃতির ধারার মধ্যেই কি আসলে বসে আছি, নাকি গঠনমূলক আলোচনা সমালোচনা আসলে করছি? না, আমার কাছে সেরকম মনে হয় না। দেখেন, আমরা বারবার 2 মাস বলছি, আসলে তো 3 মাস। কারণ সরকার প্রথম দায়িত্ব নেওয়ার পর ওনারা 180 দিনের কথা বলেছেন। তো আমাদের আর 2 দিন পরেই কিন্তু 3 মাস পূর্ণ হবে। সো সরকারের নিজেদের বেঁধে দেওয়া যে সময় 180 দিন,
সেটা আর 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। সো এটা খুবই স্বাভাবিক যে 180 দিনে সরকারের পারফরমেন্স মানুষ দেখতে চাইবে, বিরোধী দল মূল্যায়ন করবে, সরকার নিজেরাও হয়তো আবার রিভিউ করবে যে তারা এই 180 দিনে যেটা করতে চেয়েছিল সেটা করতে পেরেছে কিনা। তো কিছু কিছু ক্ষেত্রে এটা আনফর্চুনেট যে এই 180 দিনে সরকার প্রথমত মাত্র 3 মাসে দেশের সকল সংকট সমাধান করা সম্ভব নয়। আর এই সরকারের জন্য আনফর্চুনেট জিনিস হচ্ছে যে এই 3 মাসে অন্তত কয়েকটা সংকট এসে গেছে সরকারের সামনে, বা কয়েকটা চ্যালেঞ্জ এসে গেছে যেগুলোর জন্য তারা প্রস্তুত ছিল না, বা এগুলো আগে থেকে তারা এ ধরনের সংকট এলে কীভাবে মোকাবেলা করবে সেটাও তারা জানতো না। তবে বিরোধী দল সম্মানিত সম্মানিত বিরোধী দলের নেতা ফরিদুল হক, উনি অনেকগুলো বিষয়ে অনেকগুলো পয়েন্ট তুলেছেন। এর মধ্যে কিছু পয়েন্টের ন্যায্যতা আছে, আবার কিছু পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে জাস্ট বিরোধিতা করতে হবে এই জন্য বিরোধিতা করা। উনি যেমন আপনার গঙ্গা ব্যারেজের কথা, পদ্মা ব্যারেজের কথা বলেছেন। পদ্মা ব্যারেজ দুদিনে এ ধরনের আসলে এত বড় প্রজেক্ট তো দুদিনে হয় না, এটা অনেক 5-6 বছর আগেরই প্রজেক্ট, এবং এগুলোর ফিজিবিলিটি স্টাডিও হয়েছে। এখন যেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে এটার এনভায়রনমেন্টাল ইফেক্টটা কী হবে। আমরা যদি সরকারকে এ বিষয়ে সরাসরি সরকারকে কেন সরকার এরকম একটা মেগা প্রজেক্ট নিল, সরকার তো বলেছিল যে তারা মেগা প্রজেক্ট নেবে না, কিন্তু নেবে না তার মানে এই না যে বাংলাদেশের প্রয়োজনে যদি কোনো মেগা প্রজেক্ট দরকার হয় তাহলে নিতে পারবে না। সরকার মনে করেছে যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের ওয়াটার সিকিউরিটির জন্য এইটা দরকার। যেমন ধরেন আজকে দেখেন আপনি ফারাক্কা বাঁধ নিয়ে অনেক কথা হচ্ছে। এখন ফারাক্কা এই বছর ডিসেম্বরে ফারাক্কার পানি চুক্তি শেষ হয়ে যাবে। পানি চুক্তি শেষ হয়ে গেলে আপনি কি পানির জন্য সবসময় ভারতের অনুকম্পার উপর নির্ভরশীল থাকবেন, নাকি আপনি নিজস্ব একটা পানি ব্যবস্থাপনা তৈরি করবেন? আমরা বিশ্বাস করি নাগরিক হিসেবে যে বাংলাদেশের পানি ব্যবস্থাপনাটার দায়িত্ব বাংলাদেশ সরকারকে নিতে হবে। অন্য দেশের সিদ্ধান্তের জন্য বাংলাদেশকে অপেক্ষা করলে চলবে না। এখন বাংলাদেশ সরকার যদি বাংলাদেশের পানি ব্যবস্থাপনার দায়িত্ব নিতে হয় তাহলে তো তাকে বাংলাদেশের জন্য উপযুক্ত প্রকল্প হাতে নিতেই হবে। এখন এই প্রকল্পের যদি কোনো সীমাবদ্ধতা থাকে তাহলে সেই সীমাবদ্ধতা নিয়ে অবশ্যই বিরোধী দল কথা বলবে, এবং এটা যদি আমাদের পরিবেশের উপর যদি কোনো বিরূপ প্রভাব ফেলে সেগুলো আসলে জনগণের সামনে তুলে ধরবে, কারণ মাত্র প্রকল্পটা গ্রহণ করা হয়েছে, এখনও তো বাস্তবায়ন পর্যায়ে যায়নি। তাহলে প্রকল্পের এই সীমাবদ্ধতাগুলো দূর করা সরকারের জন্য সুবিধা হবে। আমরা মনে করি যে এগুলোই হচ্ছে গঠনমূলক সমালোচনা। তো বিরোধী দলের কাছ থেকে যদি এই ধরনের সমালোচনা আসে তাহলে সরকারের পক্ষে এই সিদ্ধান্তগুলো নিতে সুবিধা হবে। আবার আপনার যখন জ্বালানি সংকটটা তৈরি হলো, তখন দেখেন আপনি জ্বালানি সংকটে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ হিসেবে আমরা দেখেছি মজুতদারি। এই মজুতদারিটা আসলে এটা সরকার যে এটা এমন না যে এই মজুতদারি হচ্ছে সরকার এটা লুকানোর চেষ্টা করছে, বিষয়টা ওরকম না। কারণ সরকার সংসদেও একটা হিসাব দিয়েছে যে কি পরিমাণ জ্বালানি তেল মজুতদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এখন আমরা বিরোধী দলের কাছ থেকে আশা করব যে সরকার যে এই যে চেষ্টাটা করছে যে কেউ তেল মজুত করলে সেটা উদ্ধার করার, সেই চেষ্টাটা যথেষ্ট কিনা, বা এটাকে আরও বেগবান করা যায় কিনা, বা এটার সাথে সরকারেরই কোনো মহল বা সরকারের কোনো দলীয় লোকজন এটার সাথে জড়িত কিনা, সেগুলো চিহ্নিত করে যদি আমাদের বিরোধী দলে বিষয়গুলো পয়েন্ট আউট করে তাহলে আমার মনে হয় আলটিমেটলি জনগণ উপকৃত হবে। আমরা যেটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলি, আমরা মনে করি যে এই ক্রিটিসিজমগুলো আমরা বিরোধী দলের কাছে আশা করি। অবশ্যই। আচ্ছা, আপনার কাছ থেকে যদি একটি বিষয় একটু অন্যরকম, রাজনীতির বাইরে, আমরা রাজনীতির আলোচনায় ফিরবো, তবে যেটি গত কয়েকদিন ধরে রাজধানীবাসীর কাছে আসলে বিশেষ করে যারা ট্রাফিক সিগন্যাল অমান্য করে তাদের জন্য আতঙ্কের একটি নাম, সেটা হচ্ছে এআই ক্যামেরা। আপনার কাছে বিষয়টি কেমন মনে হচ্ছে? ধন্যবাদ, আপনি খুব চমৎকার একটা বিষয় উপস্থাপন করেছেন। এটা এআই ক্যামেরার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এআই ক্যামেরার কাছে কেউ তদবির করতে পারে না। আমাদের দেশে আপনার যদি ট্রাফিক রুল কেউ ভায়োলেট করে তাহলে আপনার প্রথমত যারা ট্রাফিকের দায়িত্বে থাকেন তাদের বিরুদ্ধে একটা অভিযোগ থাকে যে তারা নগদ কিছু সুবিধার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেন, হয়তো যেখানে মামলা করার কথা সেখানে মামলা করেন না, অথবা সাধারণ নাগরিকদের মধ্যে থেকেও যারা তুলনামূলকভাবে প্রভাবশালী তারা অনেক সময় ফোন করে অনেক তদবির করে যারা কোনো ট্রাফিক রুল ভায়োলেট করেছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় বা মামলা না দেওয়া হয়। তো
তো এআই প্রযুক্তির ক্ষেত্রে এই সুবিধাটা আর কেউ পাচ্ছে না, কারণ এআই তো আসলে কোনো প্রভাবশালী চেনে না। এবং এআই স্বাভাবিক নিয়মেই কেউ যদি আপনার ট্রাফিক আইন ভঙ্গ করে, তাহলে সে স্বাভাবিক নিয়মে যার বিরুদ্ধে মামলা হওয়ার কথা তার বিরুদ্ধে মামলাটা হয়ে যাচ্ছে। আমরা যদি এই প্রযুক্তিটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং আরও এক্সপান্ড করতে পারি, আমি মনে করি সরকারের উচিত এই ক্ষেত্রে বিনিয়োগ করা। এবং তাহলে আমাদের যে কিছু মানে অভ্যাসগত বিশৃঙ্খলা আমাদের আমরা রাস্তাঘাটে দেখি, এই বিশৃঙ্খলাগুলো কমে আসলে আমাদের যে ট্রাফিক সমস্যার কিছুটা হলেও উন্নতি হবে বলে অবশ্যই আমাদের উন্নতি বিশ্বাস। হবে। আমাদের সেটাই আসলে ধারণা। আপনার মধ্যে কোনো প্রশ্ন ছিল আমাদের অতিথিদের কাছে? না, আমার বাচ্চু ভাইয়ের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে হাম নিয়ে আমার দেখেন, এটা তো এই সংকটটা, এটার জন্য বাংলাদেশ হয়তো সেভাবে প্রস্তুত ছিল না সংকটটার জন্য। সরকারকে ধন্যবাদ যে সরকার টিকাদান কর্মসূচিটা বেগবান করেছে। যে টিকাটা এসেছে সেই টিকাটা এখন দিচ্ছে, টিকাটা পাচ্ছে, কিন্তু টিকাটা পাওয়ার সাথে সাথেই তো আর ইমিউনিটি তৈরি হচ্ছে না, সেটার জন্য 10 থেকে 15 দিন সময় লাগছে। এক্ষেত্রে হাসপাতালগুলোর ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা কিন্তু সরকারেরই হাতে। এটা আপনার এই বিষয়ে অতীতের কাউকে আসলে দায়ী করাচ্ছে, বর্তমান ব্যবস্থাপনাটাই আসলে বেশি জরুরি। হাসপাতালগুলোর ব্যবস্থাপনা উন্নত করার জন্য এই হামের এই সংকট মোকাবেলায় সরকার কি কি পদক্ষেপ নিয়েছে এবং সেগুলো যথেষ্ট কিনা আপনি যদি আমাদের সামনে একটু একজন সংসদ সদস্য হিসেবে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে আপনাকে জিনিস এই প্রসঙ্গে বলতে চাই যে দেখেন, বিগত ফেসিস্ট আমলে হামের মানে আশ্চর্যজনক হলে হামের টিকাদান বন্ধ ছিল এবং হামের টিকা দেওয়ার জন্য কার্যকর কোনো ব্যবস্থা নেয় নাই। এবং আপনি আশ্চর্যজনক হলো যে অন্তর্বর্তীকালীন সরকারও এই বিষয়টি মানে কোনো অন্তর্বর্তীকালীন সরকারে এত দায়িত্বশীল উপদেষ্টা বৃন্দ ছিলেন, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ছিলেন, ওনারা ওনারাও কোনো উদ্যোগ আমি কিন্তু বাচ্চু ভাই আপনাকে সেই টিকার প্রশ্নটা আমি করিনি। টিকার বিষয়টা এর মধ্যেই যথেষ্ট আলোচিত হয়েছে এবং টিকাদান সরকার শুরু করেছে। টিকার মজুদ, যে মজুদ সরকার হাতে পেয়েছে সেই মজুদ দিয়ে সরকার টিকা শুরু করেছে, কিন্তু টিকাটাই তো এই সংকট মোকাবেলার জন্য একমাত্র বিষয় নয়। টিকার বাইরেও হাসপাতাল ব্যবস্থাপনার কথা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের যে হাসপাতাল, একটা রিপোর্ট দেখলাম বাচ্চু ভাই, যেখানে ঢাকায় শিশু হাসপাতালে আপনার শিশুদের জন্য 80টারও 700 শয্যার একটা হাসপাতালে 80টার মতো বেড আছে, যেখানে শিশুদেরকে এই মুহূর্তে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। এই যে হাসপাতালের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সরকারের উদ্যোগটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। দেখেন, আমি আসতেছি। আমি দেখেন, তারপর বর্তমান সরকার টিকাদান কর্মসূচি শুরু করলো, হাসপাতাল ব্যবস্থাপনার বিষয়ে আসছি। দেখেন, আমাদের সংসদ দলের মিটিং ছিল মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং আমরা সংসদ সদস্য এই বিষয়টি নিয়ে সবাই মানে যারাই বক্তব্য দিয়েছিলেন খুব গুরুত্ব সহকারে এই বিষয়টি আলোচিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের যে হাসপাতালগুলো, যে আইসিইউ, ভেন্টিলেটর ব্যবস্থা, বিশেষ করে শিশুদের জন্য, যেরকম আমি যদি আপনাকে বলি, রাজশাহীতে মানে এই সুবিধার অভাবে যখন দেখা গেল যে একজন শিশু মারা গেল, তখন রাজশাহীতে বিষয়টা হামের প্রথম এটা হলো রাজশাহীতে, তখন সেটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং যখন এটা নজরে আসলেন তখন স্বাস্থ্যমন্ত্রীকে সাথে কথা বললেন এবং কথা বলার পর রাতেই তারা ধরেন সারা রাত জেগে তখন রাতেই 2টি ভেন্টিলেটর রাতেই সেখানে স্থাপন করা হলো। পরের দিন আপনার আরো 6টি ভেন্টিলেটর সেখানে আপনার, আমি বলি যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফার্মাসিউটিক্যাল তাদেরকে অনুরোধ জানানো হলো, তারা জানেন যে এটা সরকার চাইলে রাতারাতি করে কিন্তু সেটি করা সম্ভব। মানে অবস্থাটা এরকম হয়েছিল হাসপাতালে খুব শোচনীয় অবস্থা। আর বিশেষ করে দেখেন, আমরা সন্তানের বাবা, যখন শিশু সন্তান কেউ আক্রান্ত হবে তখন কিন্তু আসলে একটা শিশু মারা গেলে সেটা যে মানে সেই ওই পরিবারটা বুঝে, বাবা মারা বুঝে যে সন্তান হারানোর যে ব্যথা, সেটা আমলে নিয়ে সরকার খুব কার্যকর উদ্যোগ নিয়েছে
এবং চেষ্টা করছে। হাসপাতাল দীর্ঘদিনের যে অবদাস্থাপনা, সরকার কার্যকর দীর্ঘদিনের উদ্যোগ যে- নিয়েছে বলে আপনারা মনে করছেন? ফরিদুল হক, সরকারের এই সরকার- কার্যকর সরকার আমাদের হাতে ইতিমধ্যে- আসলে একটু সময় কম। ফরিদুল হক, এই কার্যকর উদ্যোগটি আপনি কতটা কার্যকর মনে করেন? ইতিমধ্যে যেখানে অনেকগুলো সেখানে হাসপাতালে 450 শিশু মারা গেছে। শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা 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 এবং, আমরা ফরিদুল হকের কাছে আসলে সরকার প্রশ্নটা এই রেখেছি। ব্যাপারে- জি, না আমি আপনাকে ভাই শেষ করলে আমি বলতে পারতাম না। আমি যেটা শুরুতে বলেছি যে এটা একটা সার্টেন একটা মানে প্রবলেম এসছে। যে কোনো দায়িত্বশীল কিংবা রেশনাল মানুষের কাজ হচ্ছে প্রথমে এটা স্বীকার করা যে এটা একটা প্রবলেম আছে, সবার কাছ থেকে হেল্প চাওয়া। কিন্তু প্রথমেই অন্যের ঘাড়ে উইদাউট এনি রেফারেন্স, উইদাউট এনি তথ্য, প্রথমে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে এই যে মানে মানে পদ্ধতিটা করা, আমরা জানি যে একটা প্রায় স্বাস্থ্য ব্যবস্থা। হঠাৎ করে সরকারের কাছে কোনো জাদুর কাঠি নেই, তারা হঠাৎ করে এটা ঠিক করে ফেলতে পারবে, এটা যে কোনো ন্যাশনাল মানুষ বুঝবে। কিন্তু প্রথমে আরেকজনের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া, কিছু করা হয় না, এই করা হয় না, সেই করা হয় না, এগুলো বলে তার বেটার হচ্ছে কিছুটা সময় নিয়ে ভালোভাবে তথ্য নিয়ে যদি আমাদেরকে জানানো হতো, তাহলে কিন্তু এই পরিস্থিতিটা অনেকটাই ধরেন আরো বেটার ডিল করতে পারতো। যেমন যে সমস্ত শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে, মানে একটা শিশুও মারা যাক কোনোভাবে, এটা তো আমরা চাই না, এটা তো স্বাভাবিক, এটা একটা মানবিক ব্যাপার। কিন্তু যে সমস্ত শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে, অনেকগুলো পত্রিকার রিপোর্টে আমি দেখলাম যে তাদের বেশিরভাগের বয়স হামের টিকা দেওয়ার আগেই তারা মারা গেছে। মানে হামের টিকাটা 9 মাসে দেওয়া হয়, তারা 9 মাসের আগেই মারা গেছে। এইটা তো আসলেই টিকার সাথে, হামের টিকার সাথে কিন্তু এটা রিলেটেড না। তাহলে এটা রিলেটেড কিসের সাথে? তার ইমিউন সিস্টেমের সাথে। এখন ইমিউন সিস্টেম আপনি একটা ধরেন জনগোষ্ঠী রাতারাতি বের করতে পারবেন না। আপনি কি করতে পারবেন? আপনি একটা বেটার হসপিটাল সিস্টেম তৈরি করতে পারবেন। সেইটাও আবার ধরেন রাতারাতি একটা সরকারের পক্ষে করা সম্ভব না, এটাও আমরা বুঝি। কিন্তু এসেই যে ধরেন দোষারোপের রাজনীতিটা করা এবং এইটাকে ধরেন মিডিয়াতে ধরেন মানে তৈরি করা এবং পতিত ফ্যাসিস্ট গোষ্ঠীকে ওই সুযোগ করে দেওয়া যে এইখানে ওই মানে আমরা দেখলাম যে বিরাট বিরাট অ্যাক্টিভিস্টরা, এই পলাতক অ্যাক্টিভিস্টরা, পতিত ফ্যাসিস্টের, তারা এসে ইউনূস সরকারের বিরুদ্ধে, ইভেন ইউনূস সরকারের বিরুদ্ধে, আমি এটা নিয়ে বলতেছি, ইউনূস সরকারের বিরুদ্ধে আমরা মিছিল হইতে দেখছি। কিন্তু আবার উনি একটু আগে যদিও বললেন যে ইউনূস সরকার হচ্ছে এনসিপি সরকার, কিন্তু দুঃখজনক মানে এনসিপি সরকারের প্রধান লন্ডনে গিয়ে গণ অভ্যুত্থানের ট্রফি বর্তমান প্রধানমন্ত্রীকে দিয়ে এসেছে। এটা এনসিপির আহ্বায়কের নির্দেশে সম্ভবত উনি করেছেন। এবং এনসিপির ইউনূস সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী, এবং উনি এই পতাকাওয়ালা গাড়িতে ঢুকেছেন, পতাকাওয়ালা গাড়িতে বেরিয়েছেন। এই এনসিপি সরকারের অ্যাটর্নি জেনারেল বর্তমান আইনমন্ত্রী। তো মানে এবং আমি তাহলে বলতে পারি যে বর্তমান বিএনপি সরকারও আসলে একরকম এনসিপি সরকার। হ্যাঁ, প্রধানমন্ত্রী তারেক রহমানকেও এনসিপি নিয়োগ দিয়েছে হয়তোবা। না, আমার মনে হয় যে ফরিদ ভাই যে ভাই কথাগুলো আল্লাহ বলেছে, আপনাকে মুখ দিয়েছে, আপনি যা খুশি তা বলতে পারেন। আক্তারুজ্জামান বাচ্চু, আমাদের আরেকজন অতিথি একটু কথা বলবেন ছোট করে। না, আমার মনে হয় যে ফরিদ ভাই যে কথাগুলো বলেছেন এগুলো এর আগেও অনেকবার বলা হয়েছে। আমরা আসলে এই ধরনের কথাবার্তার মধ্যেই যদি আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে আমাদের দেশের যে প্রকৃত যে সমস্যাগুলো সেগুলো অ্যাড্রেস করা কঠিন। আমরা আসলে এই মুহূর্তে সরকারের কাছে জানতে চাই, যেমন হাম খুবই সংক্রামক একটা রোগ। একজন আক্রান্ত শিশুর থেকে অন্তত 17 থেকে আরও 18 জন শিশু নতুনভাবে আক্রান্ত হতে পারে। সো যিনি ইতিমধ্যেই হামের শিকার হয়েছেন বা হামের সংক্রমণ যার হয়েছে, নতুন করে তার দ্বারা আর কেউ যাতে সংক্রমিত না হয় সেটার জন্য সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, বা সংক্রমণ প্রবণ যে এলাকাগুলো সেগুলো চিহ্নিত করে সেগুলোতে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এই সংক্রমণটা ঠেকানোর জন্য। আমার মনে হয় এই বিষয়গুলো যদি আমরা আলোচনায় আনি, তাহলে আপনি যে কথাটা বললেন দোষারোপের কথা, সেগুলো নিয়ে আমরা পরেও আলোচনা করতে পারবো। সরকার চাইলে তদন্ত ইনিশিয়েট করতে পারে, ইনিশিয়েট করে সরকার দেখতে পারে যে আসলেই এখানে কারো নেগলিজেন্স আছে কিনা। যদি থেকে থাকে তাহলে তাকে জবাবদিহিতার আওতায় আনা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে সেটা প্রায়োরিটি নয়। এই মুহূর্তে প্রায়োরিটি হচ্ছে আমাদের শিশুদেরকে বাঁচানো, নতুন করে সংক্রমণ ঠেকানো। সরকার নিশ্চয়ই সেটার জন্য সরকার আসলে কি করছে আমরা আসলে উত্তরটি জানবো, তবে আমাদের এই মুহূর্তে আলোচনা করবার সুযোগ একেবারেই নেই। প্রশ্নটি থাকলো আক্তারুজ্জামান বাচ্চু, যে সরকারের পদক্ষেপগুলো সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে আরো কঠোরভাবে, সেটি আমরা জানবো আপনাদের কাছ থেকে। এবং ফরিদুল হক, অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন। আগামীতে আবার কথা হবে রাজনীতির কোনো আলাপ নিয়ে। চায়না সফর শেষ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যে কাজটি তিনি করেছেন, যে উপহারগুলো পেয়েছেন, তিনি সেগুলো নেননি, না নিয়ে চায়নাতে উনি ফেলে রেখে এসছেন।
এবং সকল অন্য কর্মকর্তারাও একই কাজই করেছেন। এসে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নেমে তিনি বলছেন যে নতুন করে যুদ্ধের প্রস্তুতি হচ্ছে নেওয়ার জন্য পেন্টাগনের সাথে তার আলোচনা শুরু হচ্ছে। তার মানে কি যুদ্ধ আবার নতুন করে শুরু হচ্ছে আমরা বলতে পারি এখন? একটা জিনিস পরিষ্কার যে আপনার এই ইরান যুদ্ধের সমাধানটা আসলে বেইজিংয়েই হবে। আপনি একটা খবর মার্কিন প্রেসিডেন্টের খবরটা আপনি বলেছেন, এর পরের খবরটা হচ্ছে যে আপনার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উনিও কিন্তু বেইজিং যাচ্ছেন। তার মানেটা হচ্ছে এটা খুব পরিষ্কার, এখানে আপনাদের এখন এই মুহূর্তে সুপার পাওয়ার যদি তিনটা থাকে, রাশিয়া, চীন এবং আপনার আমেরিকা। হয়তো আমেরিকার সাথে চীনের আলোচনা আমেরিকা যেরকম আশা করেছিল সেরকমটা হয়নি। এখন রাশিয়াও যাবে, তারাও একটা বিশ্ব রাজনীতিতে তারাও একটা বড় ফ্যাক্টর। সো এই তিনটা পক্ষ যখন আসলে একটা জায়গায় এসে দাঁড়াবে তখন আমার মনে হয় এই সংকটটা থামবে। সো আমাদের একটু অপেক্ষা করতে হবে যে রাশিয়ান প্রেসিডেন্ট উনি বেজিং যাওয়ার পর ওনারও কি একই রকম প্রতিক্রিয়া হয় কিনা, ওনাকে কি উপহার দেয় কিনা বা দিলে উনি সেগুলো নেন কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই সংকটে আসলে এই রাষ্ট্রগুলো আসলে কোনভাবে আচরণ করছে। অবশ্যই আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন মেজবাউল আজম সওদাগর, রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনার কাছে যেটা জানতেই চাই, চীনের সাথে বৈঠক শেষ, এখন যদি রাশিয়ার সাথে বৈঠক হয় তাতে আপনার কাছে কি মনে হয় যে এই বিশ্ব মোড়লরা একে একে বৈঠক করে যাচ্ছে, কিন্তু এদিকে আবার যুদ্ধ প্রস্তুতিরও এক ধরনের আভাস বিভিন্ন গণমাধ্যমগুলো জানাচ্ছে, আবার ইরানও বলছে তাদের যে দাবি দেওয়া সেইগুলো না মানা হলে আসলে কোনো ধরনের চুক্তিতে তারা যাবে না বা যুদ্ধবিরতিতেও আসলে তারা অবস্থান করবে না। সেই প্রেক্ষাপটে আপনার কাছেও কি মনে হয় যে যদি রাশিয়ার সাথেও যদি এই মুহূর্তে আলোচনা হয় চীনের, এই যুদ্ধের কোনো একটা ফয়সালা আসলে আসতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। এখানে বিষয়টা দাঁড়িয়েছে যে এই মধ্যপ্রাচ্যের এই যে সংকট, এই সংকটের সাথে অনেকগুলো রাষ্ট্রের যে ইনভলভমেন্ট এখানে রয়েছে এবং এই সংকটের সমাধান যে শুধুমাত্র আমেরিকার হাতে নেই সেটি আসলে বারবার প্রমাণ হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমেরিকার জন্য, আমেরিকা এখানে একটা সংকটে পড়েছে। সংকটটা হচ্ছে তারা মানে এই মুহূর্তে যদি আমরা আমেরিকাকে যদি সুপার পাওয়ার আমরা ধরে নেই, তাহলে আমেরিকা হচ্ছে যে কিভাবে এই জিনিসটা শেষ হবে, অ্যাজ এ সুপার পাওয়ার হিসেবে তারা এককভাবে এটা শেষ করতে পারছে না এবং বিজয় ঘোষণা ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অন্য কিছু এই মুহূর্তে হাতে নেই। তো এই সংকটে মূলত পড়েছে আমেরিকা। কিন্তু প্রকৃত ব্যাপারটা হচ্ছে যে সুপার পাওয়ার হিসাবে যে আমেরিকার যে অবস্থান বিশ্বে, সে অবস্থানটা ডিক্লাইন করেছে এবং প্রতিটা মুহূর্তে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং আমেরিকা নিজেও বুঝতে পারছে। তো সেই জায়গা থেকে আমেরিকাকে একটা স্ট্যাটাস কুও মেনটেন করতে হচ্ছে তাকে, অর্থাৎ তাকে তার পূর্বের অবস্থানটাকে ধরে রাখা, এই ধরে রাখার জন্য কন্টিনিউ তাকে চেষ্টা করতে হচ্ছে এবং ঠিক তারই অংশ হিসেবেই চীন সফর থেকে ফিরেই আবার ইরান যুদ্ধের নতুন করে শুরু করার এরকম একটা হুমকি আমেরিকার পক্ষ থেকে আসার ঠিক মূল কারণটা হচ্ছে এটা। অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে যে কিভাবে এই যুদ্ধটা তিনি শেষ করবেন এবং বিজয় ঘোষণা ছাড়া এই যুদ্ধটা শেষ করা আমেরিকার জন্য একটা বড় সংকট এই মুহূর্তে। আমি বিষয়টা সেই জায়গার মধ্যে একটা প্রশ্ন করতে পারি কি? ডক্টর মেজবা, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই যুদ্ধের এখন যা পরিস্থিতি তাতে এটার সামরিক কোনো সমাধান নেই। যদি সামরিক সমাধান থাকতো তাহলে যারা সামরিকভাবে শক্তিশালী তারা সামরিকভাবে তাদের সুবিধাটা এর মধ্যে আদায় করে নিত। যেহেতু এই যুদ্ধের সামরিক সমাধান নাই এবং এটার একমাত্র কূটনীতিক সমাধান, কোনোভাবে কি এই আলোচনাটাকে দীর্ঘায়িত করে নভেম্বর পর্যন্ত নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনি দেখেন কিনা? কারণ আমরা সবাই জানি নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন এবং এই বিষয়ে আমেরিকার কোনো জাতীয় ঐক্য নেই এই যুদ্ধের বিষয়ে। এমন অতীতে অনেকগুলো যুদ্ধ আমরা দেখেছি, সেখানে আমেরিকার দুইটা রাজনৈতিক দলই কিন্তু প্রায় একই সুরে কথা বলেছে, কিন্তু এইবার পরিস্থিতিটা একটু ভিন্ন। আপনার কাছে কি মনে হয় যে এই আলোচনা খেলাটা নভেম্বর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে এবং সেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আসলে চূড়ান্ত বিচারে একটা রাজনৈতিক বিপর্যয়ের কারণ হতে পারে?
হ্যাঁ, ডেফিনেটলি। আমি যে একটু আগে সেটাই মূলত একটা ইঙ্গিত দিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে একটা মূলত একটা সংকটের মধ্যে পড়েছে। সংকটটা কিরকম সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে আসলে বিজয় ঘোষণা ছাড়া এই মুহূর্তে ট্রাম্পের হাতে তেমন কোনো কিছু নাই। মানে বিজয়টা দেখাতে পারলেই ট্রাম্প তার যে রাজনৈতিক সংকটে পড়েছে সেটা থেকে উত্তরণের একটা পথ তিনি কিন্তু খুঁজে পাবেন। তো সেক্ষেত্রে কোনো ধরনের একটা চুক্তি যদি হয় সেটি আমেরিকার জন্য বিজয় হবে। যেমনটা এখন থেকে 12 ঘন্টা আগে ট্রাম্প একটা ইঙ্গিত দিয়েছিলেন এই ধরনের যে যদি পরমাণু অস্ত্র তৈরি না করে ইরান, তাহলে সেটাই আমেরিকার জন্য একটা বড় সফলতা হিসেবে আসবে। তো সেখানে তিনি 20 বছরের যে চুক্তির কথাটা, যে 20 বছরে আমেরিকা কোনো ধরনের ইরান কোনো ধরনের এনরিচমেন্টের দিকে যাবে না, সেই ধরনের একটা সমাধানও যদি ট্রাম্প নিয়ে আসতে পারেন, সেটাকেও তিনি তখন বিজয় হিসেবে তিনি জাতির সামনে তুলে ধরবেন। তো ট্রাম্পের সামনে এখন মুখ্য যে সংকটটা, সেটা হচ্ছে এই রাজনৈতিক সংকট। কিভাবে আমেরিকানদের সামনে তিনি কি বলবেন, সামনে কি বলে তিনি বিজয়টা ঘোষণা করবেন। তো সেটাকে যদি আমরা ধরি, তো ট্রাম্প যদি শেষ পর্যন্ত এই সংকট থেকে উত্তরণ হওয়ার তেমন কোনো অস্ত্র যদি তিনি খুঁজে না পান, তাহলে হয়তো আরো আলোচনাটা আর একটু দীর্ঘায়িত করার সম্ভাবনাকে আমি উড়িয়ে দিতে চাচ্ছি না। এটা ডেফিনেটলি এটার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা বোঝা যাবে যে রাশিয়ান প্রেসিডেন্ট যদি চায়না সফর করার পর, তারপরে সেটা পরিষ্কার আমরা বুঝতে পারবো। একই সাথে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সাথেও তো এখন বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের আগের মতো আসলে সেরকম সম্পর্কের জায়গাটা নাই। কারণ হচ্ছে ইরান যেহেতু তাদের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত এনেছে, তার ফলে তো তাদের দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কি মনে হচ্ছে আপনার কাছে যে তারা যদি ইরানের সাথে, কারণ এর মধ্যে ইরান নিজেও বলেছে তারা মধ্যপ্রাচ্যের কোনো দেশের সাথে শত্রুতা করতে চায় না, তারা তাদের মতো ব্যবসা বাণিজ্য অথবা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আগে ছিল সেটি তারা রাখতে চায়। এখন যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকটা সরাসরি তো বিপক্ষে দাঁড়াতে পারবে না, কিন্তু যদি ইরানের দিকে কিছুটা ঝুঁকে যায়, সেটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটু চাপ হয়ে যায় কিনা একই সাথে? এটা হচ্ছে মানে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় যদি আপনি আন্তর্জাতিক সম্পর্কের যে সূত্র সেই অনুযায়ী যে বিষয়টাকে আপনি দেখেন, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আসলে ইরান যুদ্ধের পরে যে মধ্যপ্রাচ্য আমরা দেখতে পাবো, সেই মধ্যপ্রাচ্য হচ্ছে মানে আগের মধ্যপ্রাচ্য নয়। ইরান যুদ্ধের শুরুর আগের যে মধ্যপ্রাচ্য ছিল আর ইরান যুদ্ধ শেষ হওয়ার পরের যে মধ্যপ্রাচ্য, দুইটার মধ্যে ডেফিনেটলি একটা বড় ধরনের একটা পার্থক্য থাকবে। ইতিমধ্যে কিন্তু আপনি জানেন যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আপনি সৌদি আরবের সাথে যে পেট্রো ডলার একটা চুক্তি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, আপনি জানেন যে সেই চুক্তিটার কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে, এবং এই চুক্তিটার মেয়াদ শেষ হওয়ার পরে যে নতুন করে কোনো চুক্তিতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরব এখনো পৌঁছায়নি, এবং সেটি কিন্তু একটা বড় ধরনের একটা ঘটনা ঘটে গেছে যে সেই নতুন চুক্তি আবার কি হবে, এবং পেট্রো ডলারের যে সুপ্রিমেসি পুরো মধ্যপ্রাচ্যে, সেটা আগামী দিনগুলোতে আর থাকবে কি থাকবে না। তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রয়েছে কয়েকটা রাষ্ট্রে, সেই ঘাঁটিগুলোর রাখার বা থাকার একটা চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ওই রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। কিন্তু সেই ঘাঁটিগুলো যখন আপনার ইরানের হাতে বা অন্য একটা রাষ্ট্রের হাতে আঘাতে যখন ধ্বংস হয়েছে, তখন সার্বিকভাবে ওই রাষ্ট্রগুলোর নিরাপত্তা সংক্রান্ত যে উদ্বেগ, সেটি কিন্তু নতুন ভাবে আবার সামনে এসেছে যে ওই রাষ্ট্রগুলোর নিরাপত্তা তাহলে এই মুহূর্তে কিভাবে নিশ্চিত হবে, এবং আদৌ মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক যেভাবে পূর্বে ওই রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বটা নিত, এখন এই ঘাঁটিগুলো এখন আসলে ইরানের হাতে সেটি ধ্বংস নিতে হওয়ার পর পারবে কিনা সেই প্রশ্নও সামনে আসবে। আলোচনা চলবেই যতদিন আসলে যুদ্ধের সর্বশেষ ফয়সালা না হয়। ধন্যবাদ মেজবাহুল আজম সওদাগর, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে, এবং একই সাথে আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকেও ধন্যবাদ। আগামীতে আবারও কথা হবে রাজনীতি সহ নানা বিষয় নিয়ে আলোচনা, কারণ আপনি খেলারও কিছুটা জানি আপনি মানুষ। সামনের দিনগুলোতে বিশ্বকাপ শুরু হচ্ছে, তখন নিশ্চয়ই সেই বিষয় নিয়েও আপনার সাথে আলোচনা হবে। এবং দর্শক, আপনারা আছেন একাত্তর জানালে, দেখা হবে আবার।